আগ্রহ এই প্রসঙ্গে আছে। আমি সেই ক্ষেত্রে আজকের বিরোধী দলের মাননীয় দলনেতা মোহাম্মদ সাইমকে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ইউনিভার্সিটির পক্ষে প্রতিনিধিত্ব করবার জন্য। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের আজকের বিতর্কের বিষয় কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হলে সুন্দরবনের সৌন্দর্য অক্ষুণ্ণ থাকবে। আমি এবং আমার দলের সদস্যরা দেখিয়ে দেব কিভাবে সুন্দরবনের সৌন্দর্য অক্ষুণ্ণ থাকবে না রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হলে। মাননীয় স্পিকার, আমরা জানি সৌন্দর্য দাঁড়িয়ে থাকে প্রকৃতির কিছু জিনিসের উপাদানের উপর, যেমন আকাশ, মাটি, বৃক্ষরাজি, প্রাণীকুল ইত্যাদি। এবং এই প্রাণীকুল এবং এই সৌন্দর্যের যেই ব্যাখ্যাগুলো দিই সেটাকে ধ্বংস করার জন্য যেই 4টি ধাপে সুন্দরবনকে ধ্বংস করবে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, তা আমি আমার দল দেখিয়ে যাব। প্রথম ধাপে সুন্দরবন নির্মাণ পর্যায়ে যে দূষণটা হবে অবকাঠামোগত উন্নয়নের জন্য, যেখানে মাটিগুলো সরানো হচ্ছে সেখানে পর্যাপ্ত পরিমাণ পানি দেওয়া হয় নাই এবং সেখানে পরিবেশের যে দূষণগুলো হচ্ছে সেটা নিয়ন্ত্রণ করা হয় নাই। এটা হচ্ছে CEGIS এর ফেব্রুয়ারি 2015 সালের রিপোর্ট অনুযায়ী সরকার স্বীকার করে নিয়েছে। দ্বিতীয় ধাপ নির্মাণ পর্যায়ে পরিবেশ দূষণ। রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রটিতে 1320 মেগাওয়াট বিদ্যুৎ করার জন্য 2টি ইউনিট থাকবে 660 মেগাওয়াট করে, এবং সেটা হচ্ছে 4.5 বছরে বাস্তবায়িত হবে। এই 4.5 বছরের ভিতরে এলাকার পরিবেশ, কৃষি, মৎস্য, পানি সম্পদের উপর ব্যাপক প্রভাব পড়বে। যেমন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে মালামাল যন্ত্রপাতি সুন্দরবনের ভেতর দিয়ে নদী পথে পরিবহন করা হবে। এর ফলে বাড়তি মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমাদের বড় পুকুরিয়াতেও একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে, তার পাশে যদি সবুজ শস্য উৎপাদিত হতে পারে, রামপালের পাশে কেন পারবে না? দয়া করে দেখুন। ওয়েল টেকেন, ধন্যবাদ। মাননীয় স্পিকার, উনি হয়তো জানেন না, উনি হয়তো সিলেবাসের ভিতরে পড়াশোনা করেন নাই। বড়পুকুরিয়া কয়লা বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশে মানুষ ওই পানিকে বলছে কেরোসিন পানি এবং মাটির আকার তামাটে কালার ধারণ করছে। মাননীয় স্পিকার, এরপর উনি কিভাবে বলে শস্য হচ্ছে প্রশ্ন বলতে কি মিন করেছেন? মাননীয় স্পিকার, উনি যেই কথাটা বলছে উনি ওই ব্যাপারটা নিয়ে মনে পড়াশোনা করেন, বড়পুকুরিয়া নিয়ে পড়াশোনা করার জন্য সেই প্রশ্নটা করেছেন। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই ধরনের কয়লা ভিত্তিক প্রকল্পের জন্য প্রতি 500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে হলে 2.2 বিলিয়ন গ্যালন পানির প্রয়োজন, যেটা অবশ্যই সংগ্রহ করা হবে পশুর নই থেকে। আর পশুর নই থেকে যদি 2.2 বিলিয়ন গ্যালন পানি উৎপন্ন করে, সেখান থেকে 1.4 বিলিয়ন পানি টক্সিন আকারে সেখানে পশুর নদীতে দেওয়া হবে। তাহলে পশুর নদীতে জীববৈচিত্র্য, এবং সেখানে পশুর নদী হচ্ছে এমন একটা নদী যেটা হচ্ছে লোনা পানি এবং মিঠা পানির সমন্বয়, ম্যানগ্রোভ বন এবং তো ওখানকার জলজ প্রাণীর সমন্বয় রক্ষা করে। তাহলে সে কিভাবে সেখানে জলজ প্রাণীর সমন্বয়টা রক্ষা হবে? আমাকে উত্তরটা দিয়ে দেবেন সরকারি দল। জি মাননীয় স্পিকার, সম্পর্ক প্রশ্ন সংক্ষেপে, খুব সংক্ষেপে। ভিয়েতনামের কোয়াংনিন বিদ্যুৎ কেন্দ্র যখন বিশ্ব ঐতিহ্য থেকে মাত্র 6 কিলোমিটার দূরে, আর আমাদের রামপাল বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে বিশ্ব ঐতিহ্য থেকে 65 কিলোমিটার দূরে, তাহলে আপনারা কি করে বলছেন সুন্দরবনের সৌন্দর্য নষ্ট হবে? দয়া করে দেখি। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আরেকটা বেশি অবগত করতে যাচ্ছি। প্রথম আলো 12/12/2011 সালের রিপোর্ট অনুযায়ী সেখানে বলা হয়েছে যে বাফার জোনের 4 কিলোমিটার ভিতরে সেই বিদ্যুৎ কেন্দ্রটি আছে। রামপাল বাফার জোনের সুন্দরবন অভয়ারণ্য এবং পশু বন্যপ্রাণী অভয়ারণ্য 4 কিলোমিটার ভিতরে আছে। মাননীয় স্পিকার, তাহলে কিভাবে বলছে যে 15 কিলোমিটার ভিতরে? প্রধানমন্ত্রী, খুব পার্টিনেন্ট কোন পয়েন্ট কি? রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থানীয় দূরত্ব হচ্ছে 65 কিলোমিটার, আর উনি বলছে মাত্র 4 কিলোমিটার। মাননীয় স্পিকার, উনি ভুল তথ্য মহান সংসদকে দিয়ে মাননীয় স্পিকার, বাফার জোনটা হচ্ছে বন্যপ্রাণী সংরক্ষণের সীমানাকে বাফার জোন বলা হয়, যেখানে বন্যপ্রাণী সংরক্ষণ করা। মাননীয় স্পিকার, উত্তরটা দেখে নেবেন। মাননীয় স্পিকার, আরেকটি বিষয়, যেখানে প্রকল্পের 15% অর্থ আমরা যোগান দিচ্ছি, 15% অর্থ যোগান দিচ্ছে ইন্ডিয়ান NTPC, সেখানে আমাদের ল্যান্ড দিয়ে ওরা কিভাবে 50% শেয়ার হয়? উত্তরটা দিয়ে যাবেন। মাননীয় স্পিকার, মাননীয় বিরোধী দলের নেতা, আপনি 1 মিনিটে শেষ করেন। 1830 একর জমি অধিগ্রহণের ফলে ওখানে প্রায় 8000 পরিবার কর্মক্ষম হয়ে গেছে। সেখানে ছিল বাওয়াল, মধুয়াল এবং মৎস্য শিকারী। তাদের বলা হচ্ছে তাদের রিপোর্টে যে 600-র মতো কর্মসংস্থান তৈরি করা হবে। মাননীয় স্পিকার, 600-র মতো কর্মসংস্থান তৈরি করলে 7500 পরিবার কোথায় দিয়ে দাঁড়াবে? প্রশ্নটা রয়ে গেল। মাননীয় স্পিকার, NTPC হচ্ছে সবচেয়ে দূষণকারী কয়েকটা বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে অন্যতম। তারা 36 বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে গেছে, ইন্ডিয়ান সরকার সেটা দেয় নাই। মাননীয় স্পিকার, তাহলে কিভাবে বাংলাদেশের ভিতরে তারা বিদ্যুৎ কেন্দ্র করছে? তাই আমি চাই মাননীয় স্পিকার, এই সংসদে এই প্রস্তাবটি গৃহীত না হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি নিতে চাই এবং আশা করি আপনারা সকলে আমাদের সাথে থাকবেন। বিরতির পরে আমরা আবারও স্বাগত জানাচ্ছি আজকের পার্লামেন্টারি টেলিভিশন ডিবেট প্রোগ্রামে। এরপরে এই পর্যায়ে সরকারি দলের দ্বিতীয় বক্তা মাননীয় মন্ত্রী ফাহিমা আক্তার লুবনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই বিতর্কে সংসদে উপস্থাপন করবার জন্য।
স্পিকার, আজকে যারা রামপাল নিয়ে বিরোধিতা করছে তাদেরকে অনুরোধ করছি রামপালের মানুষের কাছে গিয়ে রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কুফল সম্পর্কে বলুন। দেখবেন আজকে আপনাদেরকে কিভাবে আমন্ত্রণ করা হবে। মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে এই মহান সংসদে ফ্লোর প্রদানের জন্য। আজকে আমি আপনাদের সামনে তথ্য উপস্থাপন করে প্রমাণ করে দিয়ে যাবো যে বাস্তবায়নাধীন রামপাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের কোনো সৌন্দর্য নষ্ট করবে না। মাননীয় স্পিকার, প্রথমেই আসছি, মাননীয় বিরোধী দলের নেতা বলেছিলেন যে রয়্যাল বেঙ্গল টাইগারের কথা। তার গ্যাথার্থে বলছি যে আগে ছিল রয়্যাল বেঙ্গল টাইগার আগে ছিল 2200 পর্যন্ত, এখন আছে 600-ও কম। তাহলে মাননীয় স্পিকার সেটা কি রামপালের কারণে হয়েছিল? মাননীয় স্পিকার প্রশ্ন রয়ে গেল, আশা রাখছি উত্তর দিয়ে যাবেন। দলের নেতা কিছু প্রশ্ন করতে চাইছেন? উনি এইখানেও একটা ভুল ইনফরমেশন দিয়েছেন মাননীয় কোনটি সেটি? স্পিকার। বাংলাদেশে বাঘের সংখ্যা আছে 409টি মাননীয় স্পিকার, একটু দেখে নিতে বলবেন মাননীয় স্পিকার। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, আমি একটু আগেই বলেছিলাম, উনি আমার তথ্য উপাত্ত ভালো মতো শুনছেন না তাই বলতে পারছেন না। আমি বলেছিলাম আগে ছিল 2200, এখন সেটা 600। মাননীয় স্পিকার সেটা রামপালের কারণে হয়নি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার মাননীয় মন্ত্রী কন্টিনিউ করুন। জি মাননীয় স্পিকার, লক্ষ্য করে দেখুন, রামপালে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন ইস্যুতে দেশবিরোধী শক্তি দীর্ঘদিন ধরে বাধা দিয়ে আসছে। এরা সুযোগ পেলে চেয়ে গুয়ে ভরা ছবিওয়ালা টি শার্ট পরে গলায় গামছা তুলে মাননীয় স্পিকার লং মার্চ করে সভা করে। তারা বোঝে না যে মাননীয় স্পিকার রামপাল পরিবেশের কিংবা সুন্দরবনে কোনো ক্ষতি করছে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার মাননীয় স্পিকার লক্ষ্য করে দেখুন, কমপক্ষে 10 থেকে 12 জন পিএইচডি নানা দেশ ঘুরে কলামে লিখেছিল অন্য অনেক দেশে বনভূমির মধ্যে বিদ্যুৎ কেন্দ্র করাতে কোনো ক্ষতি হয়নি। পিএইচডিতে চেয়ে কি অ্যাক্টিভিস্টরা বেশি জানে? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এটা সাহিত্য নয় যে রবীন্দ্রনাথ স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ হওয়া যাবে। এটা পরিবেশ বিজ্ঞান, এটা বুঝতে পরিবেশ বিজ্ঞানী হতে হবে। মাননীয় স্পিকার, মাননীয় নেতা, যদি বিদ্যুৎ কেন্দ্র করতে হয় কয়লা বিদ্যুৎ, তাহলে ইআই এর রিপোর্ট অনুযায়ী করতে হয় মাননীয় স্পিকার। ইআই এর রিপোর্ট জমা দিয়েছে 2013 সালের 5 আগস্ট। ওনারা ভূমি অধিগ্রহণ কিভাবে 2011 সালে সম্পন্ন করেছে উত্তরটা দিয়ে যায় মাননীয় স্পিকার। ধন্যবাদ আপনাকে। আপনি কন্টিনিউ করুন মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আমরা ইআই রিপোর্টের পাশাপাশি আমরা এতটাই সুন্দরবনের প্রতি আমরা এতটাই দয়ালু যে আমরা সুন্দরবনের প্রতি এতটাই খেয়াল রেখেছি যে আমরা পিএইচডিও কাজে লেগেছি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বিরোধী দলের গ্যাথার্থের জন্য বলি, রামপালে এমন চিমনি ব্যবহার করা হচ্ছে যা কিনা কয়লা পোড়ানো ধোঁয়া প্রায় নেপচুনে পৌঁছে দেবে। ফলে বাংলাদেশের পরিবেশ টেরই পাবে না যে সেখানে কোনো কয়লা পোড়ানো হচ্ছে। তারপরও মাননীয় স্পিকার, তাহলে তারা কিভাবে বলেন যে রামপাল হলে সুন্দরবনের সৌন্দর্য অক্ষুণ্ণ থাকবে না? তাহলে মাননীয় স্পিকার আমাকে আজকে হাস্যরসাত্মকভাবে বলতেই হচ্ছে, হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। মাননীয় স্পিকার, রামপাল থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে সুন্দরবন আরো ঘন এবং উচ্চ অরণ্যে পরিণত হবে। উঁচু বৃক্ষের ব্যবস্থা করা হবে। মাননীয় মন্ত্রী বক্তব্য শেষ করতে দিতে চাই। জরুরি পয়েন্ট আছে? একটু হোল্ড করুন। মাননীয় মন্ত্রী বলেছেন আমরা এমন প্রযুক্তি ব্যবহার করবো যাতে সুন্দরবনে কোনো ক্ষতি হবে না, কিন্তু তারা স্পষ্ট করে দিয়ে যাচ্ছে না যে কোন প্রযুক্তি ব্যবহার করবে, তা পৃথিবীর কোন জায়গা থেকে আহ্বান করা হবে। স্পিকার, ওনারা অ্যাকচুয়ালি আমাদের দিকে একটু মনোনিবেশ করছে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে গিয়েছিলেন যে আলট্রা সুপার ক্রিটিক্যাল ব্যবহার করা হবে। মাননীয় স্পিকার, লক্ষ্য করে দেখুন, পর্যটন শিল্পের এই বিকাশের কথা সুশীলরা ভাবতে পারছেন না। মাননীয় স্পিকার, রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে এত সাবধানতা অবলম্বন করা হচ্ছে যার ফলে বিদেশে যন্ত্রপাতির জন্য বিদেশে 2-3 জন করে সরকারি কর্মকর্তা পাঠানো হচ্ছে। মাননীয় স্পিকার, ফলে এটাই হতে যাচ্ছে 1000 বছরের শ্রেষ্ঠ কয়লা পোড়ানো বিদ্যুৎ কেন্দ্র। মাননীয় স্পিকার, লক্ষ্য করে দেখুন যে শব্দ আলো দূষণ সর্বনিম্ন পর্যায়ে রাখার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। গভীর সমুদ্র হতে কাভার্ড বাজে কয়লা পরিবহন করা হবে, বাজে ব্যবহৃত হবে ঢাকনাযুক্ত কম শব্দযুক্ত ইঞ্জিন, ফলে পরিবেশ দূষণের কোনো সম্ভাবনা নেই। মাননীয় স্পিকার, আমি আমার সরকার দল থেকে আজকে মাননীয় স্পিকার আপনার কাছে অনুমতি চাচ্ছি যে এই বিলটি যেন আজকে এই সংসদে মাননীয় স্পিকার গৃহীত হয়। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। পরের বক্তার কাছে যেতে চাই। বিরোধী দলের মাননীয় উপনেতা জনাব আজিজুল হক। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সরকার দলের প্রস্তাবনা দেখে আমি আজ ঠিক যতখানি শঙ্কিত ঠিক ততখানি উদ্বিগ্ন। মাননীয় স্পিকার, সরকার দলের মন্ত্রী বলে গেলেন তিনি নাকি ওখানে এমন প্রযুক্তি ব্যবহার করবে যা দ্বারা কোনো ধরনের দূষণ হবে না। পরে যখন আমরা প্রশ্ন করলাম কি প্রযুক্তি ব্যবহার করবেন, তখন তারা বলে গেছেন আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি। মাননীয় স্পিকার, এর আগে আমার প্রথম দলের বিরোধী নেতা দাঁড়িয়ে দেখিয়েছেন আলট্রা সুপার ক্রিটিক্যাল পদ্ধতি বলতে পৃথিবীতে এমন কিছুই নেই। তারপরে আমরা সাথে সাথে আরো দেখিয়েছি মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট দেখাচ্ছে, তারা যেখানে ব্যবহার করে সেটা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি, কোথাও আলট্রা ক্রিটিক্যাল প্রযুক্তির কথা বলা নাই। তারপরে তারা দাবি করছেন আলট্রা সুপার ক্রিটিক্যালের কথা। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী আজকে দাবি করলেন আপনারা যে রামপালে গিয়ে দেখুন ওখানকার মানুষ কি বলে না। হ্যাঁ মাননীয় স্পিকার, আমরা দেখেছি। এক লোক বলছে বাবা আমার সরকারি চাকরি করি, এই প্রকল্পের অনুমোদন না দিলে আমার চাকরি থাকবে না। সূত্র প্রথম আলো 20 জুলাই 2012। মাননীয় স্পিকার, আমরা এই সুন্দরবন বিন্দোষী এই প্রস্তাবে ঘোরতর বিরোধিতা করছি, পাশাপাশি আমাদের বিরোধিতার জায়গাটাও স্পষ্ট করে দিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা ভারত থেকে 500 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করেছেন, আমরা বিরোধিতা করিনি। আপনারা রূপপুর
হরিপুর, গোপালগঞ্জ, কাউখালী সহ দেশের নানা স্থানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছেন, আমরা বিরোধিতা করিনি। বিরোধিতা ঠিক তখনই করছি যখন রামপাল অর্থাৎ সুন্দরবনের প্রান্ত ঘেঁষে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছেন, যা দ্বারা সুন্দরবনের সৌন্দর্য ধ্বংস হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে, ঠিক তখনই আমরা এর বিরোধিতা করছি। মাননীয় স্পিকার, আমরা দেখব কিভাবে একটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের ধ্বংস করে এর কবর রচনা করে দিয়ে যাবে। মাননীয় স্পিকার, আমরা জানি মাননীয় স্পিকার, সুন্দরবন পৃথিবীর সর্ববৃহৎ একটি জলজ ম্যানগ্রোভ বন এবং যার সর্বস্পর্শগত অঙ্গটি হলো এর বুকে জড়িয়ে থাকা শাখা প্রশাখা নদীগুলো। ঠিক তেমনই একটি নদী অর্থাৎ পশুর নদী দিয়ে এই প্রকল্পটির জন্য স্থান নির্বাচন করা হয়েছে। মাননীয় স্পিকার, ফলে এই পশুর নদী দিয়ে এই প্রকল্পটিতে কাঁচামাল যোগান দেওয়ার জন্য প্রতিদিন কয়লাবাহী জাহাজ আসা যাওয়া পরিবহন করা হবে। মাননীয় স্পিকার, আমরা একটু দেখে আসি কি পরিমাণ কয়লা জাহাজ এখান থেকে আসা যাওয়া করবে। মাননীয় স্পিকার, এর রিপোর্ট অনুসারে 1320 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতিদিন 1300,000 টন কয়লা যোগান দিতে হবে, যা পরিবহনের জন্য আকরাম পয়েন্ট থেকে রামপাল পর্যন্ত 67 কিলোমিটার পথে 13টি লাইটরেস জাহাজ ব্যবহার করা হবে। মাননীয় স্পিকার, এভাবে বছরে 236 দিনে 3064টি এবং বিদ্যুৎ কেন্দ্র কার্যকাল 25 বছরে 76,760টি জাহাজ চলাচল করবে। মাননীয় স্পিকার, আমি আবার বলছি 76,760টি জাহাজ চলাচল করবে। মাননীয় স্পিকার, আমি প্রশ্ন করতে চাই, মাননীয় স্পিকার, আপনারা এমন কি প্রযুক্তি ব্যবহার করছেন যা দিয়ে আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন এই 76,760টি জাহাজের মধ্যে একটি জাহাজ ডুবি হবে না? তার উত্তর দিয়ে যাবেন মাননীয় স্পিকার। আচ্ছা, আমি মাননীয় উপনেতা একটু অনুরোধ জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী দাঁড়িয়ে গেছেন, একটু প্রশ্ন বা কিছু তথ্য আছে। স্পিকার, আমি ওনার কাছে জানতে চাচ্ছি, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া কোল পাওয়ার প্ল্যান্ট 1300 মেগাওয়াট উৎপাদনক্ষম, যখন তা অরণ্যের 1 কিলোমিটার দূরে স্পিকার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, তাতে যখন অরণ্যের ক্ষতি হচ্ছে না, পরিবেশবাদীরা কোনো আন্দোলন করছে না, তাহলে আপনারা কেন আমাদের সুন্দরবন এত দূরে হওয়ার পরেও বিরোধিতা করছেন? মাননীয় স্পিকার, আমরা দেখছি যখনই আমরা সুন্দরবনের কথা বলি তখনই তারা আসতে তাদের কথাগুলোতে চাতুরতার সহিত রঙের রাংতায় মিশিয়ে দেখার ব্যবহার করে। মাননীয় স্পিকার, আপনারা আমেরিকার কথা বলছেন, আমরা বলতে চাই আমেরিকার টেক্সাসের 5টি বিদ্যুৎ কেন্দ্র কয়লা বিদ্যুৎ হওয়ার কারণে তার আশেপাশে 48 কিলোমিটার বনাঞ্চল ধ্বংস হয়ে গেছে। মাননীয় স্পিকার, আমরা চাই না পয়েন্ট অফ অর্ডার, আমরা চাই না মাননীয় স্পিকার সুন্দরবনের পাশে এরকম কোন বিধ্বংসী কয়লা বিদ্যুৎ কেন্দ্র। পয়েন্ট অফ অর্ডার মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য একটু পয়েন্ট অফ অর্ডার সংক্ষেপে। যুক্তরাষ্ট্রের যেই বিদ্যুৎ কেন্দ্রের কথা বলছে তা আসলে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র ছিল, যা থেকে টক্সিন এবং ডক্সিন নির্গত হয়ে ওই ফ্লাইওভারে 48 কিলোমিটার ধ্বংস হয়েছে। যিনি ভুল তথ্য দিচ্ছেন মাননীয় স্পিকার, সেটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র ছিল না। মাননীয় স্পিকার, আমি আবারও অবাক হচ্ছি, আমাদের সরকার দলের প্রধান বলে গেলেন তারা সিলেবাসের বাইরে পড়াশোনা করে এসেছে, সিলেবাসের মধ্যে নয়। আমরা তাই বলতে চাই টেক্সাসের 5টি বিদ্যুৎ কেন্দ্র অবশ্যই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বাসায় গিয়ে পড়াশোনা করে দেখে আসবেন, শুধু শুধু বিতর্ক করবে আসবেন না। মাননীয় স্পিকার, আমি আমার পয়েন্টে চলে যাচ্ছি। আমি জিজ্ঞাসা, আমার একটা প্রশ্ন আছে, আপনি নিশ্চিত যে এটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র? অবশ্যই নিশ্চিত হয়ে কথা বলছি আমরা। আচ্ছা, ঠিক আছে, কন্টিনিউ করুন। মাননীয় স্পিকার, আমরা যেখানে ছিলাম এতে 25 বছরে 76,760টি জাহাজ চলাচল করবে। প্রশ্ন রেখেছিলাম এমন কি প্রযুক্তি ব্যবহার করবেন এই 76,760টি কয়লাবাহী জাহাজে একটিও ডুবে হবে না? মাননীয় স্পিকার, এবার ইআইএর রিপোর্টের দিকে একটু তাকাই। ইআইএর রিপোর্ট অনুসারে বলা হয়েছে প্রতিদিন প্রায় 142 টন বিষাক্ত সালফার ডাই অক্সাইড গ্যাস এবং 85 টন বিষাক্ত নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে, যার ক্ষতি সুন্দরবনের আশেপাশে একসাথে কয়েক হাজার ইটের বাটা জ্বালিয়ে দেওয়ার মতো। এরপরও কি তারা দাবি করবেন এই কয়লা বিদ্যুৎ রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হলে সুন্দরবনের ক্ষতি হবে না? প্রশ্ন রেখে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একটু সময় চিনাইছি মাননীয় স্পিকার, পরিশেষে বলতে চাই বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনের অনেক বিকল্প আছে, কিন্তু আমার সুন্দরবনের কোনো বিকল্প নাই। সুন্দরবন কোনো সরকারের নয়, এটি রাষ্ট্রের, এটি বাংলাদেশের ফুসফুস সমতুল্য। সুতরাং আমরা চাই না এই কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ফলে ওই ফুসফুসের মধ্যে আমরা ক্যান্সার জ্বালিয়ে দেয়। সুতরাং এই সুন্দরবন বিদ্যুৎ সেই প্রস্তাবটি যেন এই মহান সংসদে গৃহীত না হয় তার জোর দাবি জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় উপনেতা। আপনার বক্তব্য উপস্থাপন করবার জন্য সর্বশেষ দুজন সংসদ সদস্য আছেন যারা কথা বলবেন। প্রথমেই এই আলোচনায় এই বিতর্কে যোগ দিচ্ছেন সরকারি দলের মাননীয় সংসদ সদস্য নাসিমা ইসলাম মুন্নি। শুরু করতে চাইছি আমাদের সর্বোচ্চ আইন সংবিধানকে সম্মান জানিয়ে 18 ক অনুচ্ছেদের মধ্য দিয়ে, যেখানে স্পষ্ট করে উল্লেখ করা আছে নাগরিকদের বর্তমান এবং ভবিষ্যতের পরিবেশ সংরক্ষণ এবং বনাঞ্চল এবং প্রাকৃতিক জীববৈচিত্র্য সংরক্ষণের দায়িত্ব রাষ্ট্রের। মাননীয় স্পিকার, আর সেই সংরক্ষণের দায়িত্ব নিয়ে আমার সরকার কয়লা বিদ্যুৎ কেন্দ্রটি সুন্দরবনে নয় বরং রামপালে স্থাপন করছে, যা সুন্দরবন থেকে 14 কিলোমিটার দূরে এবং স্পর্শকাতর এরিয়া থেকে প্রায় 65 কিলোমিটার দূরে অবস্থিত। মাননীয় স্পিকার, তারা বিভিন্নভাবে হাই রায় দেখিয়ে দিয়ে গেছেন। মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করুন, যদি আমরা আজ দেখি, আজ যখন আমরা গত 5 বছরে 13,000 মেগাওয়াট থেকে 8,000 মেগাওয়াটে নিয়ে এসেছি, তখন আমরা 2016 সালে বসে যখন ডিজিটাল
গ্লোবালাইজ বাংলাদেশ চিন্তা করছি, তখন আমার দেশের 40% লোক এখনো বিদ্যুৎহীন ভাবে বসবাস করছে মাননীয় স্পিকার। তার মধ্যে দক্ষিণাঞ্চলের মানুষ সবচেয়ে বেশি। যখন আমরা দেখছি সব একমাত্র উৎস যা কিনা গ্যাস এখন ফুরিয়ে আসছে, তার বিকল্প হিসেবে আমাদের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চিন্তাই করতে হবে। তখন আমরা যদি উন্নত দেশগুলো থেকে তাকাই, তাহলে তারা স্বয়ংসম্পূর্ণ হচ্ছে বিদ্যুতে, শুধুমাত্র কয়লা বিদ্যুৎ কেন্দ্র ব্যবহার করে মাননীয় স্পিকার। আর আমরা যদি রামপাল স্থাপন করি, যা কিনা আমরা এখনো পর্যন্ত কয়লা বিদ্যুৎ কেন্দ্রে মাত্র 1% উৎপাদন করছি, তা কেবলমাত্র বাড়িয়ে দাঁড়াবে 3%, যা আমাদের প্রয়োজনের তুলনায় খুবই কম মাননীয় স্পিকার। আর সেই জায়গায় করুন, আপনি একটা পয়েন্ট আছে মাননীয় স্পিকার, উনি শুরুতেই বলেছেন বক্তৃতার যে আমরা জেনে শুনে মানে অ্যাক্সিডেন্টের ভয়ে আমরা ঘর থেকে বেরোবো না, যদি গাড়ি অ্যাক্সিডেন্ট সেই দুর্ঘটনা পায়। মাননীয় স্পিকার, উনি কি তাহলে জেনে শুনে ব্রেক ফেল গাড়িতে উঠবেন? মাননীয় স্পিকার, একটু প্রশ্নটা উত্তরটা দিয়ে দিতে বলেন। আপনার উত্তরে যাচ্ছি আমি, তা হচ্ছে আমরা যখন যেসব জাহাজ ব্যবহার করবো, আপনার কি ধারণা যে আমরা কোনো বস্তাজনিত জাহাজ কিংবা যেগুলো ধ্বংস হয়ে গেছে সেগুলো ব্যবহার করব? আমরা শুধুমাত্র এই টেকনোলজিটাকে যাতে কোনো প্রকার কোনো ক্ষতি না হয় তার জন্য আমরা কাভার্ড ব্যান ইউজ করব, সবচেয়ে কম কম্পন বিশিষ্ট জাহাজ ব্যবহার করব, যা কিনা আমার সুন্দরবনের প্রাণীদের কোনোভাবেই কোনো ক্ষতি করবে না মাননীয় স্পিকার। আর সেই লক্ষ্যে যখন আমরা দেখি মংলা শিল্প অঞ্চলে বেশি কলকারখানা, একটা পয়েন্ট আছে মাননীয় সদস্য। আমাদের বিরোধী দলের উপনেতা সরকার দলের উপনেতা বলে গেলেন যে সুন্দরবনের ক্ষতি তারা জেনেই যেন ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এনটিপিসি এই প্রকল্পটি করছে। আমার প্রশ্ন হলো, আগ্রার তাজমহলে কয়লার ছাই লাগবে বলে ইন্ডিয়ার সরকার আগ্রার 65 কিলোমিটার মধ্যে কোনো শিল্প কারখানা করেনি, সেখানে তারা কিভাবে নিশ্চয়তা দিচ্ছে যে এখানে সুন্দরবনে কোনো ক্ষতি হবে না? আমাদের স্পর্শকাতর এরিয়া থেকে আমরা কিন্তু প্রায় 70 কিলোমিটার দূরে। সম্পূর্ণ প্রশ্ন মাননীয় স্পিকার। জি বলুন। আর কিছুক্ষণ আগে বলে গেলেন 65 কিলোমিটার কথা, এখন বলছেন 70 কিলোমিটার কথা। 70টা কি মাননীয় স্পিকার? শিল্প অঞ্চলে যে প্রায় 500টিরও বেশি শিল্প কারখানা বিদ্যুতের জন্য নতুন সংযোগ দিতে পারছে না, তাদেরকে আমরা রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে সেই কলকারখানাগুলোকে চালু করবো মাননীয় স্পিকার। তারা প্রশ্ন রেখে গেছিল মাত্র 600 কর্ম কিংবা লোকদেরকে চাকরি দিয়ে কিভাবে আমরা বেকারত্ব দূর করবো মাননীয় স্পিকার। শুধু 600টি রামপালে নয় মাননীয় স্পিকার, তার সাথে বৃদ্ধি পাবে বিভিন্ন কলকারখানা যা কিনা শিল্প অঞ্চলে অবস্থিত, তাদেরকে নতুন সংযোগ দিয়ে তাদেরকে বেকারত্ব দূর করবো, আমরা তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করবো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা যদি গত 1 মাসের দিকে তাকাই তাহলে আমরা দেখবো প্রায় 8টিরও বেশি জলদস্যু দল যারা কিনা ইতিমধ্যেই তাদের স্বাভাবিক জীবনে ফেরত আসার জন্য আইনের আশ্রয় নিয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করুন, তারা যে নদীর নাব্যতার কথা বলছে, সেই নদীর নাব্যতা আমরা শুধুমাত্র ধরে রাখার জন্য সেখানে প্রতিনিয়ত ড্রেজিং করছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, শেষ করে নিয়ে আসুন আস্তে আস্তে। ওরা যে পানি ব্যবহার করার কথা বলছে তার মাত্র 0.05% যা আমরা ব্যবহার করে সম্পূর্ণ বিশুদ্ধ করার মাধ্যমে তা আবার আমরা পশু নদীতে ফেরত প্রদান করবো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, পরিশেষে বলতে চাই, দক্ষিণাঞ্চলে মানুষের এবং সুন্দরবনে কোন প্রকার ক্ষতি হবে না এই রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে, বরং তারা বিদ্যুতের আওতাধীন হবে যা কিনা তাদের ছিল কল্পনার বাইরে। তাই ধন্যবাদ মাননীয় স্পিকার। এই সংসদে যে প্রস্তাবটি গৃহীত হয় সেই তার জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আমরা আজকের এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশেষভাবে আমরা ধন্যবাদ জানাতে চাই আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী ডক্টর শ্রী বীরেন শিকদারকে। আমরা স্যারের কাছ থেকে আজকে এই অনুষ্ঠানের ক্লোজিং রিমার্কস শুনতে চাই। সরকারি এবং বিরোধী দল দুই দলের উদ্দেশ্যে স্যার কথা বলছেন আমাদের সামনে। এশিয়ান টিভি এশিয়ান পার্লামেন্টারি ডিবেট আজকে আয়োজন করেছে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেজন্য আমি এশিয়ান টিভিকে আমি ধন্যবাদ জানাই, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। বাংলাদেশে আজকে এই আলোচ্য বিষয়টি নিয়ে মানুষের মনে অনেক দ্বিধাদ্বন্দ্ব, অনেক তর্ক বিতর্ক এবং তথাকথিত কিছু আন্দোলন, যেটা মানুষের মনে কিছু প্রশ্নের উদ্ভব হয়েছে। সেই প্রশ্নগুলির পক্ষে এবং বিপক্ষে দুই পক্ষের বিতার্কিক বৃন্দ যে যুক্তিতর্ক স্থাপন করেছেন, আমার মনে হয় যে দর্শকবৃন্দ সেখান থেকে অনেক তথ্য উপাত্ত পাবেন এবং সেখান থেকে তাদের যে আগ্রহ এই বিষয়ে জানার যে আগ্রহ এবং এই বিষয়ের যে তথ্য জানার যে ইচ্ছা, সেটা কিছু কিছু অন্তত এখানে তারা পাবেন এবং তারা সন্তুষ্ট হতে পারবেন। সেজন্য এশিয়ান টিভি যে বিতর্কটির আয়োজন করেছে, সেজন্য নিশ্চয়ই এটি খুব ভালো কাজ করেছেন, আমি ধন্যবাদ জানাচ্ছি। বিতার্কিক বৃন্দ পরস্পর তারা যুক্তিতর্ক উপস্থাপন করেছেন। এখানে কে জিতেছেন কে হেরেছেন সেটা বড় কথা নয়, এবং এখানে যে বিষয়বস্তু সেটা যে হেরে গেছে কিংবা বিষয়বস্তু জিতে গেছে, বিষয়টি এরকম না।
এখানে কিন্তু আপনাদের যে কৌশল, বিতর্কের যে কৌশল এবং বিতর্কের যে উপস্থাপনার ভঙ্গি, সব মিলিয়ে আপনাদের যোগ্যতা কিন্তু প্রমাণিত। আজকে বিচারক প্যানেলে যারা আছেন তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা তাদের যোগ্যতা, তাদের মেধা দিয়ে তারা বিচার কার্য সম্পন্ন করেছেন এবং সঠিকভাবে সুন্দরভাবে বিচার করেছেন। এবং উপস্থাপককে আমি ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ করার জন্য এবং দুটি কথা এখানে বলার সুযোগ দেওয়ার জন্য। আজকে যুক্তিতর্ক বিশ্লেষণে সেখানে আমার যাওয়ার দায়িত্ব নয়, আমি সেখানে বলবো না। তবে এই কথাটি বলে আমি শেষ করতে চাই যে সেটি হলো যে আমরা বিদ্যুৎ চাই, বিদ্যুতের উৎপাদন 3500 মেগাওয়াট রাখলে হবে না, বিদ্যুতের উৎপাদন 2021 সালের মধ্যে এমন পর্যায়ে আনতে হবে যাতে বাংলাদেশের সমস্ত মানুষ বিদ্যুৎ পেতে পারে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সভাপ্রধান, আজকের প্রধান অতিথি। আমরা ইতিমধ্যে বিচারকদের ফলাফল পেয়ে গেছি, রায় আমাদের হাতে আছে। তার আগে যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন। যারা এই আজকের প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। যারা আজকের প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। যারা আজকের প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আজকের যেই প্রস্তাব যে কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়ন হলেও সুন্দরবনের সৌন্দর্য অক্ষুণ্ণ থাকবে, এই প্রস্তাবটি সংসদে গৃহীত হয়েছে। এবং একই সাথে আমি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে অভিনন্দন জানাই বিজয়ী দল হিসেবে, এবং একই সাথে বাংলাদেশ ইউনিভার্সিটিকেও আমি অভিনন্দন জানাই অত্যন্ত সুন্দরভাবে আজকের বিতর্ক কার্যক্রমে অংশ নেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণের অনুষ্ঠানের আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা আগামী বিতর্কে আবারও হাজির হব অন্য কোনো বিষয়। আপনারা সেই পর্যন্ত ভালো থাকবেন এই আশাবাদ জানিয়ে এখানেই শেষ করছি। এবং এই পর্যায়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাবো আমাদের আপনার দলের সদস্যদেরকে নিয়ে মাননীয় প্রধান অতিথির কাছ থেকে আজকের ক্রেস্ট গ্রহণ করবার জন্য।